দ্রবণের গাঢ়ত্ব প্রকাশকারী বিভিন্ন একক আছে, তার মধ্যে আমরা দেখব আজকে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ এককে আমরা দ্রবণের গাঢ়ত্ব ও মাত্রাকে প্রকাশ করে থাকি। ধরি একটা দ্রবণের মধ্যে দ্রাব থাকে আর দ্রাবক থাকে। সেই দ্রবণে দ্রাবক আছে ধরে নিলাম N1 মোল এবং N2 মোল, দ্রাবক আছে N1 মোল। দ্রবণের মধ্যে যে দ্রাব এবং দ্রাবক আছে তাতে N1 মোল দ্রাবক আছে এবং N2 মোল দ্রাবক আছে। তাহলে মোট মোল সংখ্যা N1 প্লাস N2। এবারে আমরা বের করব মোল ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ বলতে কি রকম ভাবে প্রকাশ করব সেটা আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরো তুমি কোনো একটা পরীক্ষায় আউট অফ 100 পেয়েছো 70 মার্কস, তাহলে তুমি পেয়েছো কত 70/100, তাহলে মার্কস অফ 10 ডিভাইড বাই টোটাল মার্কস, এটাই হচ্ছে তোমার একটা ভগ্নাংশ। যে ভগ্নাংশ দিয়ে আমি তোমার প্রাপ্ত নম্বরটাকে নোটেট করলাম। ঠিক একই রকম ভাবে আমরা মূল ভগ্নাংশকে কিভাবে নোটেট করব। তো মূল ভগ্নাংশে দ্রাব আছে এবং দ্রাবক আছে। তো দ্রাবের মূল ভগ্নাংশ, দ্রবণে যে দ্রাব আছে সেই দ্রাবের মূল ভগ্নাংশ সমান দ্রাবের মূল সংখ্যা N2 ডিভাইড বাই N1 প্লাস N2, যাকে আমরা দ্রাবের মূল ভগ্নাংশকে x2 দিয়ে সূচিত করি। তাহলে x2 সমান হলো N2 ডিভাইড বাই N1 প্লাস N2। N2 মানে হলো দ্রাবের মূল সংখ্যা ডিভাইড বাই দ্রাবক প্লাস দ্রাবকের মূল সংখ্যা। তো মূল সংখ্যা সমান আমরা জানি পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন। তো দ্রবণে দ্রাবের মূল সংখ্যা যদি N2 হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারবো W2 বাই M2। W2 হলো দ্রাবের পরিমাণ, M2 হলো দ্রাবের আণবিক ওজন। অনুরূপভাবে যে দ্রাবক আছে তার পরিমাণ যদি W1 হয় এবং তার আণবিক ওজন যদি M1 হয় তাহলে W1 বাই M1 প্লাস W2 বাই M2। অর্থাৎ দ্রাবের মূল ভগ্নাংশ X2 সমান N2 বাই N1 প্লাস N2 সমান W2 বাই M2 যা হলো। এবারে আসি দ্রাবের মূল ভগ্নাংশ দ্রাবকের মূল ভগ্নাংশ x1 equal to n1 by n1 plus n2। একই রকম ভাবে আমরা লিখতে পারি w1 by m1 ডিভাইড বাই w1 by m1 plus w2 by m2। এই গেল একটা দ্রবণে দ্রাবের মূল ভগ্নাংশ সমান দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। দ্রাবকের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দ্রাবকের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবক প্লাস দ্রাবকের মোল সংখ্যা। এবারে আসি যে দ্রবণ আছে তাতে দ্রাব এবং দ্রাবকের টোটাল মোল ভগ্নাংশটা কত। তার মানে টোটাল যখন আমি বের করব সেটা হবে x1 প্লাস x2 ইকুয়াল টু n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 প্লাস n2 ইকুয়াল টু n1 প্লাস n2 ডিভাইড বাই n1 প্লাস n2 ইকুয়াল টু 1। তার মানে কোন দ্রবণে দ্রাব এবং দ্রাবকের মোট মোল ভগ্নাংশ হচ্ছে 1। যদি কোনো দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমি দ্রাবের মোল ভগ্নাংশ বের করতে পারবো। যদি আমার x2 দেওয়া থাকে x1 বের করা যাবে। অর্থাৎ আমরা বলতে পারি x2 সমান 1 মাইনাস x1, x1 সমান 1 মাইনাস x2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোল ভগ্নাংশ দিয়ে আমরা দ্রাব এবং দ্রাবের দুরকম ভাবে মোল ভগ্নাংশ দিয়ে দ্রবণকে প্রকাশ করতে পারি। এবারে এই মোল ভগ্নাংশ যে সমীকরণ আমরা দেখতে পেলাম তাতে আয়তন সংক্রান্ত কোনো পদ নেই, অর্থাৎ উষ্ণতার উপর নির্ভর করে এরকম কোনো রাশি নয়। উষ্ণতার পরিবর্তনে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই মোল ভগ্নাংশ একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স যে মোল ভগ্নাংশ একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। এবারে আসি তো লিখে দিই
মোল ভগ্নাংশ একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। এবারে আসি নতুন একটা গাঢ়ত্ব প্রকাশকারী এককের উপর আলোচনায়, সেটা হলো নরমালিটি। নরমালিটিকে আমরা n দিয়ে সূচিত করি। নরমালিটি কি? নরমালিটি হলো একটা গাঢ়ত্ব ও মাত্রা প্রকাশকারী একটা কনসেন্ট্রেশন টার্ম। তো এই নরমালিটি ডেফিনেশন হলো যে 1 লিটার বা 1000 ml দ্রবণে 1000 ml বা আমরা বলতে পারি 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে, দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে, সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকে আমরা নরমালিটি বলছি। যদি আমরা দেখি যে 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক আছে, তাহলে দ্রাবের পরিমাণ 1 গ্রাম তুল্যাঙ্ক যদি দ্রাবক থাকে, তাহলে তার গাঢ়ত্বকে আমরা বলবো 1 নরমাল, যাকে আমরা নরমাল দ্রবণ বলে থাকি। তাহলে নরমাল দ্রবণ কি? 1 লিটার দ্রবণে কোনো দ্রাবের যখন 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকবে, তখন সেই দ্রবণকে আমরা নরমাল দ্রবণ বলবো। যদি 1 লিটার দ্রবণে 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে, তখন তাকে আমরা বলবো 2 নরমাল, যাকে বাইনরমাল বলা হয়। বাইনরমাল সলিউশন মানে 1 লিটারে 2 মোল দ্রাবক দ্রবীভূত আছে। যদি আমার 1 লিটার দ্রবণে 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে, মানে 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে তাকে আমরা প্রকাশ করব n/10 দিয়ে, যেটাকে আমরা বলবো ডেসি নরমাল। যদি 1 লিটার দ্রবণে 1/100 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে নোটেট করব n/100 দিয়ে, যেটা হবে সেন্টি নরমাল সলিউশন। 1 লিটার দ্রবণে যদি দ্রবীভূত থাকে 1/1000 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে আমরা নোটেট করব n/1000, যাকে আমরা বলবো মিলি নরমাল সলিউশন। এইরকম ভাবে আমরা নরমালিটিকে নোটেট করতে পারি 1 নরমাল, বাই নরমাল, ডেসি নরমাল, সেন্টি নরমাল, মিলি নরমাল। এবারে আসা যাক সমীকরণে। ধরি একটা দ্রবণ আছে, যে দ্রবণের মধ্যে W গ্রাম দ্রাবক আছে, তাহলে দ্রাবের পরিমাণ W গ্রাম, দ্রাবের তুল্যাঙ্ক ভার সমান E, দ্রবণের আয়তন ধরে নিলাম আমি সমান V লিটার। তাহলে আমার কাছে V লিটার একটা দ্রবণ আছে, তাতে W গ্রাম দ্রাবক আছে, যে দ্রাবের তুল্যাঙ্ক ভার হচ্ছে E। এবারে আমরা দেখতেই পাচ্ছি V লিটার দ্রবণে দ্রাবক আছে W গ্রাম। তাহলে আমার নরমালিটি ডেফিনেশনে ছিল যে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত আছে, তো গ্রাম তুল্যাঙ্ক আমি কিভাবে বের করব? তুল্যাঙ্ক সংখ্যাটা কিভাবে বের করব? না, গ্রাম তুল্যাঙ্ক সমান পদার্থের পরিমাণ গ্রাম এককে বাই তার তুল্যাঙ্ক হার। তো এখানে পদার্থের পরিমাণ W গ্রাম, W ডিভাইড বাই তুল্যাঙ্ক মান হচ্ছে E, অর্থাৎ গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হলো W/E। তাহলে আমি বলতে পারি V লিটার দ্রবণে দ্রাবক আছে W/E গ্রাম তুল্যাঙ্ক। 1 লিটার দ্রবণে কত দ্রাবক আছে? W/E ইন্টু V, এত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত আছে। যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকবে, সেই সংখ্যাটাই হচ্ছে নরমালিটি। অর্থাৎ দ্রবণটার নরমালিটি হলো নরমালিটি সমান W/E ইন্টু V। মানে এটাকে আমরা লিখতে পারি
একটু যদি সিম্পলিফাই করা যায়, ডব্লিউ বাই ই ডিভাইড বাই ভি। ডব্লিউ বাই ই মানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, ডিভাইড বাই আয়তন, অবশ্যই লিটার এককে। তাহলে আমার নর্মালিটির যে একক দাঁড়ালো, যে ইউনিট দাঁড়ালো, সেই ইউনিটটা হলো গ্রাম ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট তুল্যাঙ্ক ভার লিটার ইনভার্স। এই হলো নর্মালিটির ইউনিট। তাহলে নর্মালিটির সমীকরণ হলো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ডিভাইড বাই আয়তন। এবারে আমরা যে নর্মালিটির ইকুয়েশন পেয়েছিলাম, নর্মালিটি সমান নর্মালিটি n সমান w বাই e ইন্টু ভি। এই সমীকরণে আমার w পদার্থের পরিমাণ অর্থাৎ দ্রাবের পরিমাণ, দ্রাবের তুল্যাঙ্ক ভার এবং v এই তিনটি টার্ম আছে, যেখানে w এবং e উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কিন্তু এই v অর্থাৎ দ্রবণের আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা পরিবর্তনে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, তাই নর্মালিটি উষ্ণতার উপর নির্ভরশীল, অর্থাৎ উষ্ণতা পরিবর্তনে কোনো দ্রবণের নর্মালিটি পরিবর্তিত হতে পারে। তাই এটি উষ্ণতা নিরপেক্ষ রাশি নয়, উষ্ণতার উপর নির্ভরশীল একটা রাশি। এবারে আসি নর্মালিটি ব্যবহারের কি কি অসুবিধা আছে। প্রথম অসুবিধাই হলো উষ্ণতা, যখন আমরা কোনো দ্রবণের কোনো দ্রাবকে নর্মালিটি এককে দ্রবণ তৈরি করব, তখন অবশ্যই আমাদের উষ্ণতার উল্লেখের প্রয়োজন আছে, কারণ উষ্ণতা পরিবর্তনে নর্মালিটি পরিবর্তিত হয়। 2 নম্বর, নর্মালিটিতে আমরা দেখতে পাচ্ছি তুল্যাঙ্ক ভার সংক্রান্ত কি পদ। এই তুল্যাঙ্ক ভার পরিবর্তিত হতে পারে, তাই নর্মালিটিও পরিবর্তিত হতে পারে। কখন তুল্যাঙ্ক ভার পরিবর্তিত হতে পারে কোনো যৌগের? যখন মাধ্যম পরিবর্তিত হয়। অ্যাসিডিক মাধ্যমে কোনো কোনো যৌগ আছে, যেমন আমরা যদি দেখি KMnO4, এই KMnO4 এর যৌগের অ্যাসিড মাধ্যমে তুল্যাঙ্ক ভার একরকম, ক্ষারীয় মাধ্যমে তুল্যাঙ্ক ভার একরকম এবং প্রশম মাধ্যমে তুল্যাঙ্ক ভার একরকম। তাই যখন আমরা নর্মালিটি দ্রবণের নর্মালিটি মাত্রাতে দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করব, তখন আমাদের উষ্ণতা এবং মাধ্যমের প্রয়োজন, উল্লেখের প্রয়োজন আছে। এবারে আসি, ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো যে ল্যাবরেটরিতে তুমি গেছো এবং সেখানে তোমাকে বলা হলো যে তুমি একটা 250 ml n/10 H2SO4 দ্রবণ প্রস্তুত করো। তো এই H2SO4 দ্রবণ প্রস্তুত করতে গেলে আমাদের H2SO4 এর প্রয়োজন আছে। তো আমি কতটা পরিমাণ H2SO4 ব্যবহার করব? এখানে দেওয়া আছে আমাকে নর্মালিটি এককে মাত্রা। তাহলে আমরা নর্মালিটির যে ডেফিনিশন সেটা জানি, 1000 ml দ্রবণে 1000 ml 1 নরমাল দ্রবণের মধ্যে দ্রাব উপস্থিত থাকে 1 গ্রাম তুল্যাঙ্ক। এটা আমরা একটু আগেই জেনেছি। তো এখানে কি দ্রাব আছে? H2SO4। তাহলে H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত? H2SO4 এর যখন তুল্যাঙ্ক ভার আমি বের করব, H2SO4 একটা অ্যাসিড, তার তুল্যাঙ্ক ভার বের করানো যাবে এভাবে, আণবিক ওজন H2SO4 এর আণবিক ওজন বাই তার ক্ষারগ্রাহিতা। এখানে ক্ষারগ্রাহিতা কত H2SO4 এর? H2SO4 এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তাই তার ক্ষারগ্রাহিতা 2। অতএব H2SO4 এর আণবিক ওজন হলো 2 গুণিতক 1 যুক্ত 32 যুক্ত 16 গুণিতক 4 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 98/2 ইকুয়াল টু 49। তার মানে H2SO4 এর তুল্যাঙ্ক ভার হলো 49। 1 গ্রাম তুল্যাঙ্ক মানে তাহলে আমরা বলতে পারবো 49 গ্রাম। তাহলে যেখানে 1 গ্রাম তুল্যাঙ্ক লেখা আছে তার জায়গায় আমরা লিখতে পারি 49 গ্রাম H2SO4। তাহলে আমার 1000 ml 1 নরমাল H2SO4 দ্রবণ প্রস্তুত করতে 49 গ্রাম H2SO4 এর প্রয়োজন হয়। আমার প্রস্তুত করতে হবে 250 ml n/10। তো একে যখন আমরা সিম্পলিফাই করব তাহলে হবে 49/1000 into 250 into 1/10, এত গ্রাম H2SO4 এর প্রয়োজন হবে। তো এই গেল আমাদের
নর্মালিটি কীভাবে আমরা নর্মাল সলিউশন বা n/10 বা নর্মাল এককে দ্রবণ প্রস্তুত করি। এবারে আসি অন্য একটি গাঢ়ত্ব প্রকাশকারী রাশি, সেটা হলো ppm। ppm কথাটার ফুল ফর্ম পার্টস পার মিলিয়ন। এই পার্টস পার মিলিয়ন মানে প্রতি 10 লক্ষ ভাগে, মানে 10⁶ ভাগ। তো দ্রবণের গাঢ়ত্ব ও মাত্রা প্রকাশকারী অনেক একক আছে, তার মধ্যে এই ppm এককটা ব্যবহার করা হয় সেখানে যেখানে দ্রবণটা অতি লঘু, অর্থাৎ দ্রবণে দ্রাবের পরিমাণ খুবই কম আছে, এরকম দ্রবণের ক্ষেত্রে আমরা ppm এককটা ব্যবহার করে থাকি। তো ধরা যাক এরকম যে আমার একটা W গ্রাম দ্রবণ আছে, ওই দ্রবণের মধ্যে ধরে নিলাম W1 গ্রাম দ্রবণ আছে, W2 গ্রাম ওই দ্রবণে দ্রাব উপস্থিত আছে। এই দ্রাবটার পরিমাণ খুবই কম, W2 খুবই কম। তাহলে আমার পার্টস পার মিলিয়নের ডেফিনেশন হচ্ছে প্রতি 10 লক্ষ ভাগে দ্রবণে কত গ্রাম দ্রাব উপস্থিত আছে। তাহলে আমরা বলতে পারি W1 গ্রাম দ্রবণে উপস্থিত আছে W2 গ্রাম দ্রাব, তাহলে 10⁶ গ্রাম দ্রবণে দ্রবীভূত থাকবে প্রতি 10 লক্ষ ভাগে আমরা হিসাব করছি, তার মানে W2/W1 × 10⁶। তার মানে আমরা বলতে পারি যে দ্রাবের ভর বা দ্রাবের পরিমাণ গ্রাম এককে ডিভাইড বাই দ্রবণের পরিমাণ গ্রাম এককে ইন্টু 10⁶, এটাই হলো ppm। ppm এককে আমরা সাধারণত জলের ক্ষরতার মাত্রা নির্ণয় করে থাকি ও প্রকাশ করে থাকি। ppm হলো দ্রাবের পরিমাণ গ্রাম এককে বাই দ্রবণের পরিমাণ গ্রাম এককে ইন্টু 10⁶। এবারে আছে ফর্মালিটি। ফর্মালিটিকে আমরা F দিয়ে সূচিত করি। ফর্মালিটি সেই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত যৌগগুলো জলে দ্রবীভূত হয়ে সম্পূর্ণ ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হয়, অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগের ক্ষেত্রে, যেমন NaCl, CaCl2, Na2CO3, BaCl2, এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে ফর্মালিটি কথাটা প্রযোজ্য, কারণ এরা জলীয় দ্রবণে বা উপযুক্ত দ্রাবকে সম্পূর্ণরূপে বিশ্লিষ্ট হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে যেহেতু আণবিক ওজন যেহেতু দ্রবণের ভিতরে অণু হিসেবে থাকে না, ক্যাটায়ন অ্যানায়নে বিশ্লিষ্ট হয়ে যায়, তাই এখানে আণবিক ওজন প্রযোজ্য নয়, তার পরিবর্তে আমরা সংকেত ভর লিখতে পারি। মোলারিটি এবং ফর্মালিটি প্রায় কাছাকাছি, শুধু ফর্মালিটি সেই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে প্রযোজ্য যারা ক্যাটায়ন এবং অ্যানায়নে সম্পূর্ণরূপে বিশ্লিষ্ট হয়। তাহলে আমরা ফর্মালিটি বলতে পারবো যে 1000 ml দ্রবণে যত গ্রাম সংকেত ভর দ্রাবক দ্রবীভূত থাকবে, যত গ্রাম সংকেত ভর দ্রবীভূত, অর্থাৎ গ্রাম সংকেত ভরের সংখ্যাটাকেই আমরা বলবো ফর্মালিটি। যেমন NaCl এর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে 1000 ml দ্রবণে Na হচ্ছে 23 প্লাস 35.5 ইকুয়াল টু 58.5। তার মানে 1000 ml দ্রবণে 58.5 গ্রাম NaCl যোগ করলে যে দ্রবণের মাত্রা আমরা পাবো তাকেই আমরা বলবো 1 ফর্মাল দ্রবণ। অর্থাৎ 1000 ml দ্রবণে যদি আমরা 1 গ্রাম সংকেত ভর দ্রবীভূত করি তাহলে তার ফর্মালিটি হবে 1। একই রকম মোলারিটির মতো, শুধুমাত্র এখানে যেহেতু যৌগটা জলের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নে সম্পূর্ণ বিশ্লিষ্ট হয়ে যায়, তাই আণবিক ভরের জায়গায় আমরা লিখব গ্রাম সংকেত ভর এবং মোলারিটির জায়গায় লিখব ফর্মালিটি। তো ফর্মালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল, কারণ এখানে আয়তন সংক্রান্ত পদ আছে, যেহেতু দেখতে পাচ্ছি আমরা 1000 ml বা 1 লিটার আয়তনের কথা উল্লেখ করা আছে। এবারে আসি
বিভিন্ন মাত্রার সাথে বিভিন্ন এককের একটার সাথে আর একটা কীরকম সম্পর্ক আছে। তো প্রথমে আসা যাক, আর একটা জিনিস বলে দিই, মোলারিটি ধরো তোমার কাছে দুটো দ্রবণ আছে, একটা এ পাত্র একটা বি পাত্র, দুটো পাত্রেই চিনির দ্রবণ আছে। এখানে চিনির গাঢ়ত্ব দ্রবণের গাঢ়ত্ব, চিনির দ্রবণের গাঢ়ত্ব Na মোলার। মানে এই দ্রবণে 1 লিটারে চিনি থাকে Na মোল। এখানে এটাও চিনির দ্রবণ, এর গাঢ়ত্ব হলো Mb মোলার। ধরে নিলাম যে দ্রবণ আছে সেই দ্রবণের আয়তন হচ্ছে Va, যে দ্রবণ আছে তার আয়তন হচ্ছে Vb। তাহলে এবারে আমি এই দুটো দ্রবণকে কি করলাম, নতুন একখানা পাত্রে, বড় পাত্রে দুটোকেই পুরোটা ঢেলে দিলাম, দুটোই মিক্স করে দিলাম। যে নতুন মিশ্রণ পাবো সেই নতুন মিশ্রণের গাঢ়ত্ব মোলার এককে কত হবে। তো আমরা কিভাবে বের করবো এটা? তাহলে আমাদেরকে মোলার এককের গাঢ়ত্ব বের করতে গেলে আমাদেরকে জানতে হবে যে টোটাল মোল সংখ্যা কত আর তাদের টোটাল আয়তন কত। এখানে চিনির দ্রবণের এ যে দ্রবণটা আছে তার গাঢ়ত্ব হচ্ছে Na মোল। তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব্য থাকে Na মোল। আমার কাছে Va লিটার আছে, তাহলে Va লিটার দ্রবণে থাকবে NaVa মোল। তাহলে এখানে চিনির মোল সংখ্যা হচ্ছে NaVa। অনুরূপভাবে এখানে নতুন যে বি যে দ্রবণটা আছে, বি পাত্রে যে দ্রবণটা আছে তাতে মোল সংখ্যা আছে আমার Vb Mb। তাহলে এখানে আছে আমার চিনির মোল সংখ্যা Mb Vb, এখানে আছে Na Va। তাহলে টোটাল মোল সংখ্যা এই নতুন দ্রবণে কত দাঁড়ালো? Na Va প্লাস Vb Mb। এত মোল দ্রাব্য আছে। টোটাল আয়তন কত? টোটাল আয়তন হচ্ছে Va প্লাস Vb। তাহলে নতুন গাঢ়ত্ব কত হবে? আমরা মোলার গাঢ়ত্ব সমান জানি মোল, টোটাল মোল বাই আয়তন লিটার এককে। তাহলে আমার সমীকরণটা হবে NaVa হবে, এটা NaVa প্লাস MbVb ডিভাইড বাই Va প্লাস Vb। এটাই হচ্ছে নতুন দ্রবণটার মোলারিটি এককে গাঢ়ত্ব। এবারে যদি এরকম একাধিক আরো নিতাম, আমি আরো একটা সলিউশন নিতাম, তাহলে হতো NaVa প্লাস VbMb প্লাস VcMc ডিভাইড বাই Va প্লাস Vb প্লাস Vc, অর্থাৎ টোটাল মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল আয়তন। এটাই হবে নতুন দ্রবণের মোলার গাঢ়ত্ব। এবারে আসছি মোলারিটি এবং নরমালিটির মধ্যে সম্পর্ক। মোলারিটি ও নরমালিটির সম্পর্ক। আমরা মোলারিটির সমীকরণ দেখেছি। মোলারিটি সমান আমরা জানি W বাই M ইন্টু ভি। নরমালিটি সমান জানি W বাই E ইন্টু ভি। এবারে আমরা বোথ সাইড ভাগ করে দিলাম, তাহলে মোলারিটি ডিভাইড বাই নরমালিটি সমান W বাই M ইন্টু ভি ইন্টু E ইন্টু ভি ডিভাইড বাই W। তাহলে W W ক্যান্সেল আউট হলো, VB পড়ে থাকলো E বাই M। তাহলে আমরা এখান থেকে বলতে পারি নরমালিটি ইন্টু E সমান
মোলারিটি ইনটু এম, তাহলে নরমালিটি ইনটু ই সমান মোলারিটি ইনটু এম। যদি কোনো দ্রাবের তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন দুটোই সমান হয়, এখানে ই মানে তো তুল্যাঙ্ক ভার, এম মানে আণবিক ওজন, তাহলে ই এবং এম যদি সমান হয়ে যায় তাহলে সেই দ্রবণের নরমালিটি এবং মোলারিটি দুটো সমান হয়। যেমন একটা উদাহরণ দিতে পারি, HCl। HCl যৌগের আণবিক ওজন কত? 1 + 33.5 = 36.5। তুল্যাঙ্ক ভার কত হয়? 36.5 ডিভাইড বাই 1, এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1, তাই HCl এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন দুটোই একই। তাই জন্য আমরা বলতে পারি নরমালিটি সমান মোলারিটি। কার ক্ষেত্রে? HCl এর ক্ষেত্রে। অর্থাৎ যে সমস্ত অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 1, তাদের নরমালিটি মোলারিটি একই হবে। যে সমস্ত ক্ষারের অম্লগ্রাহিতা 1, তাদের নরমালিটি মোলারিটি একই হবে। এবারে আমরা জানি মোলারিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। মোলারিটি ও মোলারিটির সম্পর্ক। আমরা ধরে নিই একটি দ্রবণ নিয়েছি যার মোলার ঘনত্ব সমান m, এবং যে দ্রবণটা তৈরি করেছি তাতে যে দ্রাব আছে সেই দ্রাবের আণবিক ওজন সমান m ড্যাশ। এবারে দ্রবণটির ঘনত্ব D সমান ধরে নিলাম দ্রবণটির ঘনত্ব সমান D গ্রাম পার সিসি। তো এইরকম একটি দ্রবণ যার মোলার ঘনত্ব m এবং যে দ্রাব আছে তার আণবিক ওজন m ড্যাশ, দ্রবণটির ঘনত্ব D গ্রাম পার সিসি নিলাম। তো এরকম দ্রবণে যেহেতু মোলার ঘনত্ব m, তাহলে আমি একটা লাইন লিখতে পারি যে 1000 ml দ্রবণে দ্রাব আছে m মোল। তাহলে দ্রাবের ভর কত আছে? দ্রাব আছে m মোল, তাহলে দ্রাবের পরিমাণ কত গ্রাম এককে? দ্রাবের পরিমাণ সমান m ইনটু m ড্যাশ, কারণ আমরা জানি দ্রাবের পরিমাণ বা দ্রাবের পরিমাণ গ্রাম এককে সমান হবে মোল সংখ্যা ইনটু আণবিক ওজন, এত গ্রাম। দ্রবণের যেহেতু আয়তন 1000 ml, ঘনত্ব যেহেতু D, তাহলে দ্রবণের ভর হবে, আমরা জানি D = m/v। তাহলে দ্রবণের আয়তন আমার কাছে জানা 1000 ml, দ্রবণের ঘনত্ব আমার কাছে জানা D, তাহলে আমি দ্রবণের ভর বের করতে পারবো D × v। তাহলে দ্রবণের ভর সমান হবে 1000 × D, এত গ্রাম। তাহলে দ্রবণের ভর 1000 D গ্রাম। দ্রবণে যে দ্রাব আছে তার পরিমাণ হচ্ছে m × m ড্যাশ গ্রাম। তাহলে দ্রবণের দ্রাবক কত আছে? দ্রাবক সমান দ্রবণ মাইনাস দ্রাবক, মানে 1000 × D মাইনাস m × m ড্যাশ। এবারে আমরা আসি মোলারিটির ইকুয়েশনে। মোলারিটি সমান আমরা জানি যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক আছে, তাহলে দ্রাবক কত আছে আমার? 1000 D মাইনাস m ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি 1000 × D মাইনাস m × m ড্যাশ এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে m × m ড্যাশ গ্রাম। তাহলে মোল সংখ্যা বলতে হবে m মোল।
মোলালিটির ডেফিনেশনে 1000 গ্রাম দ্রাবকের কথা উল্লেখ আছে। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রাবক আছে M ডিভাইড বাই 1000 ইন্টু ডি মাইনাস M ইন্টু M ড্যাশ ইন্টু 1000। তাহলে মোলালিটি যাকে আমরা স্মল m দিয়ে সূচিত করি সমান M ডিভাইড বাই 1000 ইন্টু ডি মাইনাস M ইন্টু M ড্যাশ ইন্টু 1000। এটাই হলো মোলালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। এখান থেকে আমি দ্রবণের ঘনত্ব D ইকুয়াল টু ক্যালকুলেট করে নিতে পারি কিরকম ভাবে, যা 1000 ডট ইন্টু M মাইনাস M M ড্যাশ M ইকুয়াল টু 1000 M। তো এখান থেকে আমি যদি D ক্যালকুলেট করি, D সমান হবে 1000 M প্লাস M M ড্যাশ M ডিভাইড বাই 1000 M equal to M by small m plus M M dash divided by 1000। M common গেল 1 by M plus M dash divided by 1000। এটাই আমাদের কাছে দ্রবণের ঘনত্ব D equal to ক্যালকুলেট করে নিতে পারি। এবারে আসি দ্রবণের মোলালিটির সাথে মোল ভগ্নাংশের সম্পর্ক। মোলালিটি ও মোল ভগ্নাংশ। তো মোলালিটি আমি ধরে নিলাম কোন দ্রবণের মোলালিটি সমান স্মল m, মানে আমরা বলে দিতে পারি 1000 গ্রাম দ্রাবকে দ্রাবক আছে m মোল। অতএব দ্রাবের পরিমাণ সমান m ইন্টু ক্যাপিটাল M, যেখানে ক্যাপিটাল M হলো দ্রাবের আণবিক ওজন। তাহলে আরো একটা ধরে নিই, ধরা যাক M1 হচ্ছে দ্রাবের M2 ধরে নিলাম, সরি M2 ইকুয়াল টু দ্রাবের আণবিক ওজন। আরেকটা জিনিস ধরে নেওয়া যাক M1 হলো দ্রাবকের আণবিক ওজন। তাহলে দ্রাবকের পরিমাণ কত আছে? 1000 গ্রাম। দ্রাবকের মোল সংখ্যা আছে 1000 ডিভাইড বাই M1 এত মোল। দ্রাব আছে, দ্রাবের মোল সংখ্যা আমাদের কাছে জানা স্মল m মোল। অতএব দ্রাবের মোল ভগ্নাংশ x2 ইকুয়াল টু দ্রাবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবের মোল সংখ্যা প্লাস দ্রাবকের মোল সংখ্যা। এখান থেকেই আমরা মোল ভগ্নাংশ এবং মোলালিটির সমীকরণ বের করতে পারব, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারব। এবার আসলে দু একটা নিউমেরিক্যাল প্রবলেমে ধরি জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি হলে জলের মোলার গাঢ়ত্ব কত?
ধরা যাক জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, অর্থাৎ আমরা বলতে পারি 1000 গ্রাম জলের আয়তন 1000 ml। তো 1000 গ্রাম জল মানে কত মোল জল? তাহলে মোল সংখ্যা সমান পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন। তাহলে জলের আণবিক ওজন H2O 18, তাহলে দাঁড়ালো 55.55। এত মোল আছে, 1000 গ্রাম জল মানে এত মোল জল। এত মোল জল কত ml জলে আছে? 1000 ml জলে। তাহলে 1000 ml জলে জলের মোল সংখ্যা সমান 55.55। আমরা মোলারিটির ডেফিনেশনে জানি 1000 ml জলে বা 1000 ml দ্রাবকে যত মোল দ্রাবক থাকে, তাহলে 1000 ml জলে যেহেতু জলের মোল সংখ্যা 55.55, অতএব এখানে জলের মোলারিটি হচ্ছে 55.55।